আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদেরকে কর্মমুখী রসায়ন ওয়ান শট একটা সিকিউ ক্লাস দিব। মেবি লেকচারটা দুইটা হবে। আর এই চ্যাপ্টার থেকে তো আমাদের সবসময় একটা সিকিউ আসবেই। আর কি সিকিউ আসে সেটা অলরেডি আমরা সবাই জানি। ভিনেগার সম্পর্কে বিস্তারিত পারলে ইনশাল্লাহ এখান থেকে একটা সিকিউ কারো মিস হয় না। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার মানে এখান থেকে কিন্তু একটা বোনাস মার্কিং তো আমরা অলওয়েজ পেয়ে যাই, তাই না? লাইক ভিনেগার পড়লে তুমি সেটা স্কুল হোক, সরি কলেজ হোক, টেস্ট হোক, সবসময় ভিনেগার থেকে তোমার কোশ্চেন থাকবেই। ঠিক আছে? তো এবারও ইনশাল্লাহ তার ব্যতিক্রম না, সে কারণে হচ্ছে আবার রিপিট করে পড়িয়ে দেওয়া, যে কারণ এটা কিন্তু আগের পড়া, তারপরে আবার পড়ায় দিচ্ছি, সমস্যা নাই। তো দেখো কোন কোন জায়গা থেকে সিকিউটা আসে, এটা আমি উপরে লিখে রাখছি। ফার্স্টে আসে হচ্ছে প্রিজারভেটিভ এবং খাদ্য সংরক্ষণের কৌশল। সেকেন্ডলি এখান থেকে আসতে পারে ভিনেগার, আসতে পারে না, এখান থেকেই মেনলি আসে। ঠিক আছে, ব্যতিক্রম হলে তোমার এই দুই জায়গা থেকে আসতে পারে। আর থার্ড নাম্বার হচ্ছে মাখন হতে ঘি উৎপাদন, এটা থেকে আসতে পারে। তো এই তিনটা থেকেই মূলত আসে, বাট ভিনেগার থেকে মোস্ট অফ দ্য টাইম ভিনেগার থেকেই আসে। ঠিক আছে, তো চলো আমরা পড়া শুরু করে দিই। আজকের লেকচারটা যেহেতু বোঝার তেমন কিছু নাই, তো আমি খুব একটা বোঝাবো না, খুব ফাস্ট পড়া যাবো। ঠিক আছে, তো দেখো এখানে আছে প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণের কৌশল। ওকে, প্রিজার্ভ মানে কিন্তু সংরক্ষণ, তাই না? তো প্রিজারভেটিভ বা বাট আমাদের আসলে এই চ্যাপ্টারটাতে আমাদের খাদ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা যেহেতু আছে, তো এখানে প্রিজারভেটিভ বলতে মূলত বোঝাচ্ছে খাদ্যের সংরক্ষণের প্রক্রিয়াটা। ওকে, তো প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণের কৌশল হচ্ছে কৌশলগুলো দেখো। আচ্ছা, কৌশল জানার আগে আমরা জেনে নিই কিভাবে খাদ্যটা নষ্ট হয়। তাহলেই কিন্তু আমরা জেনে রাখবো নষ্ট হওয়া থেকে বিরত কিভাবে থাকবো, তাহলেই সেটাই হবে আমার খাদ্য সংরক্ষণের কৌশল। তো দেখো খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে তিন প্রকার। এক প্রকারে হচ্ছে আমাদের জীবাণু, কোনো একটা জীবাণু যদি থাকে, যেমন হচ্ছে তোমার মর্স, তারপরে ইস্ট, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে আমাদের খাদ্যের মাঝে মাঝে পচন ধরে। ঠিক আছে, তোমরা দেখবা, তোমরা যারা ইস্টের কাজ বাজ করো, যারা হচ্ছে বিভিন্ন পাউরুটি মেক করো, বা হচ্ছে বিভিন্ন ইস্টের যে সকল কাজ তোমরা করে থাকো, তোমরা সাধারণত আজকাল যারা বেক করে টুকটাক, তারা কিন্তু সবাই ইস্ট আমরা সবাই চিনি, তাই না? তো ইস্টটা দেখবা অ্যাক্টিভ হওয়ার টাইমটা যদি আমরা একটু লংলি দেই। আমি একদিন করছিলাম, ধর আমি একটা ইস্ট দিয়ে কোনো একটা কিছু বান বানাইতে গেছি, চিকেন বান বানাইতে গেছি। তো তখন আমি ইস্টটা যখন হচ্ছে আটার ডোর মধ্যে যখন আমি বেক করে রাখছি, তখন আটার মধ্যে দিয়ে যখন আমি মাখিয়ে রেখে দিচ্ছি, তো ওটা যখন হচ্ছে সর্বোচ্চ তোমার 2 ঘন্টা রাখা যাবে যদি আমি ফ্রিজে না রাখি। ঠিক আছে, ফ্রিজে রাখলে আবার ইস্ট দেওয়ার পর অনেকক্ষণ ভালো থাকে। ইস্টটা তো মূলত দিয়ে আমরা ফুলে ওঠার জন্য। তো যখন আমি হচ্ছে ইস্ট দিয়ে 2 ঘন্টা আমি অনেকক্ষণ রেখে দিছি, এসে দেখি জিনিসটা হচ্ছে একটা টক ভাব চলে আসছে। ঠিক আছে, তার কিন্তু ইস্টের মাধ্যমে আমাদের খাদ্যটা পচনও ধরতে পারে। তো এই আর কি। এবার দেখো 2 নম্বরে আছে এনজাইমের উপস্থিতিতে, বা হচ্ছে অক্সিজেন দ্বারা যখন জারণ বা বিযোজন ঘটে। ঠিক আছে, বা ধাতব আয়ন দ্বারা। ধাতব আয়ন কোনগুলা? ফেরাস, ফেরিক আর হচ্ছে কপার। এই তেল বা চর্বি জাতীয় খাদ্য দ্বারা তেল বা চর্বি জাতীয় খাদ্যর আমাদের কি ধরতে পারে বলতো? পচন ধরতে পারে। ঠিক আছে, এবার আসো প্রিজারভেটিভ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ আর একটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ হচ্ছে খাদ্য লবণ, সরিষার তেল আর চিনি। আমরা যারা আচার মেক করি দেখবা, আচারটা কিন্তু শুরুর প্রসেসিংটা কি হয় বলতো? শুরুর প্রসেসিংটা কিন্তু আমরা লবণ দিয়ে মাখাই, দেন হচ্ছে রোদে দিই। ঠিক আছে, বা সরিষার তেল, তো সরিষার তেল, লবণ, এই জিনিসগুলো দেখবা অনেক দিন তুমি যদি এমনিতেও খালি জায়গায় রেখে দাও, সেটা কিন্তু খুব একটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে না। তো এই জন্য এটা হচ্ছে একটা প্রিজারভেটিভ। আবার এই জিনিসগুলো, এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তুমি আরেকটা খাদ্যকেও তুমি সংরক্ষণ করতে পারবা। ওরা তো নিজেই সংরক্ষিত অবস্থায় থাকে, চিনি। আবার এইগুলোর সাহায্যে আমরা আরেকটা জিনিসকে সংরক্ষণ করতে পারছি। ঠিক আছে, সেই জন্য এই খাদ্য লবণ, সরিষার তেল আর চিনিকে আমাদের বলা হচ্ছে কি প্রাকৃতিকভাবে প্রিজার্ভ করে এরা। আর কৃত্রিমভাবে মানুষ কি বানাইছে, কোন জিনিসগুলোকে প্রিজার্ভ করা যায় দেখো, অ্যান্টিমাইক্রোবিয়াল, সাইট্রিক অ্যাসিড আর অ্যাসিট্রিক অ্যাসিড। তো এই তিনটার মাধ্যমে হচ্ছে আমাদের মানুষ প্রিজার্ভ করতে পারে। ঠিক আছে, আমরা মানুষটা বানাইছি এই তিনটা হচ্ছে প্রাকৃতিকভাবে প্রদত্ত। ওকে, দেখো এখানে কি লেখা আছে, যদি খাদ্যদ্রব্য পানি উপস্থিত থাকে এবং তাপমাত্রা যদি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে তা কার্যকর হয়। এই যে আমি খাদ্য নষ্ট হওয়ার তিনটা যে কারণ লিখছি, এই তিনটা কারণে কিন্তু আমার এই শর্ত সাপেক্ষে এই তিনটা কারণ মেনে চলবে। ঠিক আছে, আর এখানে কি পড়ালাম? প্রিজারভেটিভ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ, কৃত্রিম প্রিজারভেটিভ।
এই এই জিনিসগুলো এত ডিটেলসে পড়ার কিছু নাই, তোমরা হচ্ছে একটু মেমোরাইজ করার ট্রাই করবা, কারণ আসলে এই চ্যাপ্টারটা তো বোঝার কিছু নাই, ঠিক আছে, বোঝার আছে বাট খুবই লিমিটেড বোঝার, ঠিক আছে, বাট এমনিতে মানে দেখলেই বোঝা যায়, এক এক সমস্যা নেই। দেখো প্রাকৃতিক প্রিজারভেটিভ আমরা কি পড়লাম, প্রাকৃতিক প্রিজারভেটিভ হচ্ছে খাদ্য লবণ। খাদ্য লবণের সংকেত আমরা সবাই জানি, খাদ্য লবণের তো আরেক নাম আছে সল্ট, টেবিল সল্ট বা খাদ্য লবণ, তো তোমাদের একটাই পড়ো, রক সল্ট, টেবিল সল্ট বা খাদ্য লবণ। তো এবার একটা জিনিস দেখো, এই খাদ্য লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই সোডিয়াম ক্লোরাইড দ্বারা কোনো মানে সোডিয়াম ক্লোরাইড তুমি একটা জিনিসের মধ্যে লবণ মেখে যদি তুমি সেটাকে প্রিজার্ভ করো, মানে কি খাদ্য লবণটা কি করে জানো, কোনো একটা জিনিস মানে কোনো একটা বস্তু বা যে কোনো খাদ্যের সাথে তুমি মিশায় রাখো না কেন, ওই খাদ্যের পানিটা সে নিজের মধ্যে শুষে নেয়, ঠিক আছে, খাদ্য লবণ কী করে, পানি শুষে নেয়। ও এই জিনিসটাই পুরো প্রসেসিংটার নাম হচ্ছে কিউরিং। তো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে ক নাম্বারে কোশ্চেন আসে যে কিউরিং কাকে বলে, তো আমরা কি আনসার করবো যে খাদ্য লবণ দ্বারা যদি কোনো খাদ্যকে সংরক্ষণ করা হয় তাকে আমাদের কি বলা হয়, কিউরিং বলা হয়। তো খাদ্য লবণ দ্বারা আমরা কি কি সংরক্ষণ করতে পারি, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। সরিষার তেল কি করে, পানি ধরে রাখতে দেয় না। মানে দেখো আসলে কি মূলত ঘোরায় ফেরায় পানিটা থাকলেই প্রবলেম, বুঝছো, কারণ পানি পানি মানে কি, পানি মানে আর্দ্র বা ভেজা ভেজা থাকে না জিনিসটা, তো এই পানিটাকে যাতে আমাদের হচ্ছে তোমার কি করে, ওটাকে কি বলে, যাতে পানিটা যাতে তোমাদের চলে যেতে পারে, ঠিক আছে, সেই জন্যই কিন্তু আমাদের খাদ্য লবণ তারপর সরিষার তেল এই জিনিসগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এটাও দেখো লবণ নিজে পানিটা শুষে নেয়, আর সরিষার তেল কি করে, পানি ধরে রাখতে দেয় না, মানে পানি ওই বস্তুটার মধ্যে রাখতে দেয় না, ঠিক আছে, মানে অনার্দ্র বা পানি অনুপস্থিত। দেখো চিনি সাধারণত ব্যবহার করা হয় আচার সংরক্ষণের, আর চিনির মাধ্যমে কোনো জিনিস সংরক্ষণ করা বা আচার সংরক্ষণ করা এই পদ্ধতিটাকে বলা হয় কি, পিকলিং। ওকে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। এবার দেখো কৃত্রিম প্রিজারভেটিভ, একটু আগে পড়ালাম প্রিজারভেটিভ দুই ধরনের, প্রাকৃতিক কৃত্রিম। আমরা কৃত্রিম কয়টা বানাইছি, তিনটা বানাইছি, একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, আরেকটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আরেকটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল জিনিসটা কি, অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, সবসময় মনে রাখবা কেমিস্ট্রি বা বায়োলজি যেটাই বলো না কেন, এন্টি শব্দটা আসলে মানে সবসময় বোঝায় বিরুদ্ধে বা বিপরীতে। কি বলছি, এন্টি কথাটা আসা মানে হচ্ছে বোঝায়, মানে কোনো একটা ওয়ার্ডের আগে এন্টি কথাটা আসা মানে বোঝায় তার বিরুদ্ধে কাজ করা, ঠিক আছে। আচ্ছা দেখো, তো অ্যান্টিমাইক্রোবিয়াল মানে কি, অ্যান্টিমাইক্রোবিয়াল মানে হচ্ছে মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে। ওকে, তো উদাহরণ হচ্ছে বেনজোয়িক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে। আর সাইট্রিক অ্যাসিড কি, সাইট্রিক অ্যাসিড হচ্ছে এনজাইমের উপস্থিত অক্সিজেন দ্বারা জারণ বা বিযোজন দ্বারা মানে তার বিরুদ্ধে কাজ করে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো এর উদাহরণ হচ্ছে আমার ভিটামিন সি, ভিটামিন ই, বিএইচএ, বিএইচটি। বিএইচএ মানে কি, বিএইচএ মানে হচ্ছে বুটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, ঠিক আছে। আর বিএইচটি মানে হচ্ছে বুটাইলেটেড হাইড্রক্সি টলুইন। তো এই জিনিসগুলো একটু পরে তোমাদেরকে আমি হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, তারপর হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, এই জিনিসগুলো আমি পিছনের পেজে তোমাদের সংকেত লিখে দেওয়া আছে, একটু পরে দেখাচ্ছি। এবার দেখো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ধাতব আয়ন দ্বারা তেল বা চর্বি জাতীয় খাদ্যকে পচন থেকে রোধ করে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিডের কাজ। ওকে, এবার দেখো এর উদাহরণ হচ্ছে কিলেটিং এজেন্ট, ইডিটিএ। এই তিনটা জিনিস কিন্তু একদম ভালো মতন মুখস্থ করতে হবে। এবার আসো বিএইচএ, বিএইচটি, ইডিটিএ, তারপরে ইএন এর পূর্ণরূপগুলো কি। বিএইচএ মানে হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিএইচটি মানে হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, ইডিটিএ মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, আর ইএন মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন, ঠিক আছে। তো এই তিনটার পূর্ণরূপ একদম মাস্ট বি মেমোরাইজ করতে হবে, মানে মাস্ট অ্যান্ড মাস্ট, মানে এর থেকে ইম্পর্টেন্ট আর কিছু নাই এই চ্যাপ্টারের জন্য। পূর্ণরূপ, এই তিনটা পূর্ণরূপ মাস্ট বি, পড়তেই হবে, মানে এটার কোনো কিছু নাই, এটার কোনো দ্বিতীয় অপশন নাই, পড়তেই হবে। আচ্ছা দেখো, তো খাদ্য শুষ্ককরণের একটা প্রচলিত পদ্ধতি আছে যেটা আমরা সবাই চিনি, শুটকি। এই শুটকি চেনে না বাংলাদেশে এমন তো কোনো মানুষ নাই, তাই না। তো আমরা ভাবি কি শুটকি মনে হয় শুধু খালি মাছেরই করা হয়, বাট এটা কিন্তু না। শুটকি কিন্তু আমি অনেক অনেক মানুষের কাছ থেকে শুনছি, শুটকি মানে বোঝায় কি কোনো জিনিস হচ্ছে তোমার রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে, ঠিক আছে। যেমন খুব ছোটোবেলায় আমরা শুনতাম যে আমাদের মানে যারা সিনিয়র পার্সন আছে, অনেক অনেক বেশি সিনিয়র যারা আছেন, তারা বলতো যে অনেক সময় মাংস হচ্ছে তোমার শুটকি বানায় রাখা হইতো, ঠিক আছে। তো শুটকি কথাটা মানে যে সবসময় মাছই আসবে ব্যাপারটা এমন না। যেমন ধরো আমরা কিন্তু একটা আঙ্গুরকেও শুটকি বানাই, আঙ্গুরকে শুটকি বানায়, এখন সবাই অবাক হতে পারে আঙ্গুরকে শুটকি বানায় মানে, এই যে তো আমরা কিসমিস খাই, কিসমিসটা কোথা থেকে হচ্ছে, আঙ্গুরটাকে আমরা রোদে শুকায় শুটকি বানায় তো খাচ্ছি, তাই না।
তো এটা তো আমাদের একটা কি কাইন্ড অফ কি শুটকি। তো এই যে আমাদের খাদ্য তার মানে কি রোদে শুষ্ককরণ, যেটা হতে পারে আমাদের শুটকি কিচমিচ, এগুলো হচ্ছে প্রাচীন পদ্ধতি। তখন তো আর এত কিছু ছিল না, তো তখন আমাদের কি করা হতো বলতো, এই শুটকি কিসমিস এগুলো মানে এই শুটকি বানানো হতো বিভিন্ন জিনিসপত্রকে। তো এটা হচ্ছে একটা প্রাচীন পদ্ধতি। খাদ্য পচনে সহায়ক করে কি পানির সক্রিয়তা বা পানির ওয়াটার অ্যাক্টিভিটি কত থাকলে সেই ওয়াটার বা সেই পানিটা খাদ্যকে পচন করতে পারে। পানির মান ওয়াটার অ্যাক্টিভিটির মান হতে হবে 0 থেকে 1-এর মধ্যে ধরা হয়। খাদ্যবস্তুকে শুধু বৃদ্ধির সহায়ক ব্যাকটেরিয়া বৃদ্ধি, ধরো কোনো একটা মানে আমরা কি পড়লাম, আমরা পড়লাম কোনো পানির সক্রিয়তা হচ্ছে বা সক্রিয়তাকে আমাদের AW দিয়ে প্রকাশ করা হয়, যার মিনিং হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি। এর মান হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে ধরা হয়, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, 0 থেকে 1-এর মধ্যে এখানে আমাদের ধরা হচ্ছে খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধির সহায়ক হচ্ছে যদি আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি 0.90 থেকে যদি বড় হয়, তাহলে আমরা বলতে পারি সে খাদ্যবস্তুর মধ্যে আমাদের ব্যাকটেরিয়াটা কি হচ্ছে বলতো, বৃদ্ধি পাচ্ছে। আর যদি আমরা দেখি যে 0.88 থেকে বড় হচ্ছে, মানে পানির সক্রিয়তা ক্রম যদি 0.118-এর থেকে যদি আমাদের বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমরা বলবো যে খাদ্যবস্তুতে ইস্ট কি হচ্ছে, 0.8-এর থেকে যদি পানির অ্যাক্টিভিটি যদি বেশি থাকে, তাহলে আমরা বলবো খাদ্যবস্তুটাকে ইস্ট দ্বারা হচ্ছে ইস্ট বৃদ্ধি সহায়ক। আর যদি আমাদের কোনো একটা খাদ্যবস্তুর যদি 0.80 থাকে, 0.80 থেকে যদি বেশি হয় আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি, তখন আমরা বলবো সেটাকে ছত্রাক তাড়াতাড়ি ধরতে পারে। আমি একটু ক্যামেরাটা ব্যাকে মানে এদিকে নিয়ে গেছিলাম, একটু আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে কোনো একটা খাদ্য বস্তুতে যদি আমাদের 0.90 থেকে ওয়াটার অ্যাক্টিভিটি বেশি হয়, তাহলে সে খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। 0.88 থেকে যদি বেড়ে যায় ওয়াটার অ্যাক্টিভিটির মান, তাহলে সেটাতে ইস্ট বৃদ্ধি পায়। 0.80 থেকে যদি বৃদ্ধি পায় ওয়াটার অ্যাক্টিভিটির মান, তাহলে সেটা হচ্ছে ছত্রাক বৃদ্ধির জন্য সহায়ক। ওকে, আচ্ছা, কৌটাজাত করো। তুমি একটা জিনিসকে কৌটাজাত করতে পারবা কিভাবে? জিনিসটার মধ্যে পানি থাকলে কি কৌটাজাত করতে পারবা না। তাহলে কখন তুমি একটা জিনিসকে কৌটাজাত করতে পারবা? তোমার ওয়াটার অ্যাক্টিভিটির মান যদি পানির সক্রিয়তার ক্রম যদি 0.6-এর থেকে কম হয়, তাহলে তুমি জিনিসটাকে মানে একটা কৌটাজাত করতে পারবা, ঠিক আছে। তারপর দেখো কেস হার্ডেনিং কাকে বলে চলো একটু দেখে নেই। খাদ্যবস্তুকে রোদে শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতিকে কেস হার্ডেনিং বলে। এই যে মানে যে শুটকি কিসমিস এগুলোর কথা যে বললাম, এই সবগুলো তার মানে কেস হার্ডেনিং এর মধ্যেই পড়ে, ঠিক আছে। তার মানে আমরা কি জানবো, খাদ্যবস্তুকে রোদে শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতিকে কেস হার্ডেনিং বলে। আচ্ছা, তো আমি একটু ফাস্ট যাচ্ছি না, আবার হচ্ছে স্লো যাচ্ছি না, যেহেতু এগুলো আমাদের আগের পড়া আছে, আমি জাস্ট টুকিটাকি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ মানে আমাদের মাথায় পুরোপুরি আগেই চলে আসে যে ফ্রিজ, কারণ ফ্রিজের তাপমাত্রা তো অনেক কম, তাই না। ঠান্ডায় মানে কি তাপমাত্রা কম থাকে, তো তাপমাত্রা কমে আমরা কি অনেক কিছু সংরক্ষণ করতে পারি। বিভিন্ন যারা মানে যেই দেশগুলো খুবই ঠান্ডা, হ্যাঁ, শীতাতপ যেই দেশগুলো, তো এই যে শীতের যেখানে অনেক মানে অনেক শীত থাকে যেসব দেশে, সেই সব দেশে তুমি দেখবা কোনো একটা শাক সবজি বাজার করে এনে যদি তুমি বরফের মধ্যে রেখে দাও, ইভেন ওটা কিন্তু নষ্ট হবে না, তাই না। তো এটাই মূলত বোঝাইতে চাইছি। দেখো, ফ্রিজিং বা শীতলীকরণ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর ডিপ ফ্রিজিং, আমরা দেখো আমাদের ফ্রিজে কিন্তু 2টা পার্ট, ওই যে বলে না যে নর্মাল ফ্রিজ, তারপর হচ্ছে ডিপ ফ্রিজ। তো নর্মাল ফ্রিজের তাপমাত্রা 0.6 থেকে 4.4 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে তোমার ধরো যে কোনো তোমার ঠান্ডা পানি রাখলা বা বিভিন্ন ফ্রুটস রাখলা, তো তখন আমরা যে ফ্রিজটাতে রাখি সেটা তো নর্মাল ফ্রিজ, সেটা হচ্ছেই। আর নিচে বা উপরে যে আমাদের আরেকটা পার্ট থাকে বা ডিপ ফ্রিজ, তো আমরা আলাদা করে এখন কিনি, সেটার তাপমাত্রা কত, যেটা একদম তোমার ফ্রোজেন মানে বরফের মধ্যে যেটাকে আমাদের রাখা হয় কোনো একটা জায়গায় রাখলে যখন খাদ্যবস্তুটা বরফ হয়ে যায়, সেটা হচ্ছে ডিপ ফ্রিজিং বা হিমায়ন। এটা হচ্ছে আমাদের -5 ডিগ্রি সেলসিয়াস থেকে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো এই দুইভাবে আমি খাদ্যকে সংরক্ষণ করতে পারি। এবার দেখো মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মল্ট ভিনেগার পদ্ধতি, ভিনেগার প্রস্তুতি। তো আমি ফার্স্টে মূলনীতিটা লিখে নিই। মূলনীতিটা কি? মূলনীতিটা হচ্ছে কোন পদ্ধতি থেকে ভিনেগারটা প্রস্তুতি হয়, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে বোঝাবো, বাট আগে একসাথে বুঝে নাও মল্ট ভিনেগার পদ্ধতি, ভিনেগার প্রস্তুতির নিয়মটা কি। প্রথমে দেখো আখ বা খেজুরের রস, ঠিক আছে। আখ বা খেজুরের রস কি, যারা আখ বা খেজুরের রস খায় না এমন তো বাঙালি থাকার কথা না।
তো আখ বা খেজুরের রস আমরা যারা খাইছি আমরা তো জানি এটার মধ্যে কি থাকে বলো তো, মিষ্টি থাকে তাই না, বা চিনি থাকে। এই আখ বা খেজুরের রসে যে তোমার চিনি থাকে, এই চিনির পরিমাণটা হচ্ছে আমাদের 16 থেকে 20% চিনি থাকে, ঠিক আছে। তো চিনিটা আগে আমাদের কি করতে হবে বলো তো, চিনি হচ্ছে আমাদের চিনির একটা ভালো উপাদান বা চিনি একটা ভালো সোর্স হচ্ছে আমাদের আখ বা খেজুরের রস। তো আমি আখ বা খেজুরের রস থেকে আমি ভিনেগারটা তৈরি করব, যেহেতু আমি একদম শুরুতে বলে আসছিলাম যে কোনো কিছু খাদ্য সংরক্ষণ করতে গেলে আমার কিন্তু চিনিটা খুব ভালো মতন কাজ করে। তো আমি ফার্স্টে আখ বা, যেহেতু আমাদের আখ বা খেজুরের রসে চিনির একটা ভালো পরিমাণ উপাদান থাকে, তো আমি আখ বা খেজুরের রসকে প্রথমে যদি আমি ইনভার্টেজ দ্বারা, ঠিক আছে, ইনভার্টেজ প্রভাবকের মাধ্যমে পানি এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে কি করব, ইনভার্ট চিনিতে রূপান্তর করব। তো আমরা জানি আখ বা খেজুরের রসে কি থাকে দেখো, চিনির সংকেত কি, C12H22O11। তো এটাকে ভেঙে আমি কি পাই, আমি 2 অণু গ্লুকোজ পাই, কারণ আমি গ্লুকোজের সংকেত জানি C6H12O6, তার মানে আমি 2 অণু গ্লুকোজ পাইলাম। গ্লুকোজের সংকেত হচ্ছে, ফ্রুক্টোজের সংকেতও তা। তো এখানে যদি 2 অণু গ্লুকোজ লেখা, তো অনেকে বলে কি 1 অণু গ্লুকোজ পাইছি 1 অণু ফ্রুক্টোজ পাইছি। তো তুমি পুরাটারে 1 অণু গ্লুকোজ প্লাস 1 অণু ফ্রুক্টোজ মানে হচ্ছে ইনভার্ট চিনি, ঠিক আছে। তো এখানে 2 অণু, এই 2 অণুর মধ্যে 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ, কারণ দুইটার সংকেতই সেম, আর এটা পুরোটা মিলায় হয় ইনভার্ট চিনি। ইনভার্ট চিনিটাকে তুমি জাইমেস উপাদানের মাধ্যমে যদি তুমি বিক্রিয়াটা করো, তাহলে তোমার 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি কি পাবা, তুমি পাবা হচ্ছে ইথানল, একটা অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে। তো এই 10% অ্যালকোহল তৈরি হবে, ওই 10% অ্যালকোহলকে তুমি অক্সিজেন এবং অ্যাসিটোব্যাক্টরের সহযোগিতায় তুমি ভিনেগার তৈরি করতে পারবা, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারবা, যাকে বলা হয় মূলত কি, ভিনেগার, ঠিক আছে। এটা মানে মূলনীতি। আমি এবার এই এটা 3টা ধাপে তৈরি হলো না, এই যে একটা ধাপ, প্রথমে ইনভার্ট চিনি তৈরি হলো, এই ইনভার্ট চিনি থেকে ইথানল তৈরি হলো, এই ইথানল থেকে ভিনেগার তৈরি হলো, এই 3টা ধাপ হলো। তো এই 3টা ধাপকে আমি ইনশাল্লাহ ব্যাখ্যা করার ট্রাই করবো এখন। দেখো, প্রয়োজনীয় উপাদান বলতে কি, এটা তো তোমাদের মূলনীতি বুঝালাম, বাট যদি তোমাদেরকে বলা হয় যে মল্ট ভিনেগারের প্রস্তুতি ব্যাখ্যা করো, তখন কিন্তু তুমি এরকম আলাদা আলাদা করে ব্যাখ্যা করবা, ঠিক আছে। তো প্রয়োজনীয় উপাদান কি, আর যদি বলে মূলনীতি বলো, যদি গ নাম্বারে আসে, 3 নাম্বারে আসে, তখন জাস্ট মূলনীতি লিখে দেবা, যদি 4 নাম্বারে আসে তখন তুমি ধাপ আকারে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে। তো প্রয়োজনীয় উপকরণ দেখো কি কি আছে। প্রথমে আছে আখ বা খেজুরের রস নিব, তারপরে মল্ট এক্সট্রাক্ট আর ইস্ট নিব, তারপরে অ্যামোনিয়াম সালফেট নিব আর অ্যামোনিয়াম ফসফেট নিব, ঠিক আছে। এগুলো নিলাম প্রয়োজনীয় উপাদান। 3টা ধাপ। প্রথম ধাপটা দেখো, অ্যালকোহল উৎপাদন করতে হবে, কারণ আমি দেখছিলাম ফার্স্ট ধাপে আমাদের অ্যালকোহল উৎপন্ন করতে হয় না, বাট ইনভার্ট চিনি উৎপাদন করতে হয়, তারপরে যে আমার অ্যালকোহল উৎপন্ন করতে হয়, তাই না। তো আমি ফার্স্ট হচ্ছে অ্যালকোহল উৎপন্ন করব, তারপরে আমি অ্যাসিটোব্যাক্টর উৎপন্ন করব, তারপর আমি ভিনেগার উৎপন্ন করব। তো দেখো, তুমি ফার্স্টের ধাপটা এভাবে করে লিখবা যে প্রথম ধাপ ইজিক্যাল টু হচ্ছে অ্যালকোহল উৎপাদন। তো প্রথম ধাপ ইজিক্যাল টু অ্যালকোহল উৎপাদন লিখে প্রথমে হচ্ছে আখের রসে হচ্ছে প্রথমে তুমি হিট দিবা, তারপরে তার মধ্যে তুমি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট যোগ করবা, তার মধ্যে মল্ট দিবা, ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে হচ্ছে এই দুইটা, ঠিক আছে। আখের রসের মধ্যে আমি মল্ট দিতে হবে, ইস্ট দিতে হবে, তাইলে যদি আমি হচ্ছে এটা, এই হিট দিলে তারপরে তার থেকে যদি আমি চিনি কিছু একটা পাই, ইনভার্ট চিনি পাই, ঠিক আছে। তো এই মল্ট বা ইস্টের মধ্যে এই ইস্টকে বৃদ্ধি করতে সহায়তা করে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট, সেই জন্য আমি অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট দিছি। ওকে, হিট দিলে কি হয় দেখো, তো হিট দিলে আমাদের হচ্ছে জীবাণু মারা যাবে। তারপরে হচ্ছে দেখো, এবার ফার্স্টে আমি হিট দিয়ে আমি কি লিখবো এখানে, আখের রসের মধ্যে কি থাকে, এই যে তোমার আখের রস মানে কি, চিনি থাকে, চিনির মধ্যে আমি পানি দিলাম, পানির মধ্যে আমি ইনভার্টেজ প্রভাবকের উপস্থিতি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে কি হয়, আখের রস থেকে আমি কি পাই, 2 অণু, মানে 2 অণু গ্লুকোজ বলতে পারো, 2 অণু ফ্রুক্টোজ বলতে পারো, বা একসাথে এভাবে করে বলতে পারো 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ, এভাবে করে বলাই ভালো, 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ বা ইনভার্ট চিনি, ঠিক আছে। এই 2 অণু ইনভার্ট চিনিকে জাইমেস প্রভাবকের উপস্থিতি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কি পাই, আমি হচ্ছে ইথানল পাই, আর হচ্ছে আমি কার্বন ডাইঅক্সাইড পাই। কার্বন ডাইঅক্সাইড যেহেতু গ্যাস, এটা হচ্ছে উড়ে যাবে, ঠিক আছে। আর আমি ইথানল পাই হচ্ছে 10%। এবার দেখো, আমি তো অ্যালকোহল পেয়ে গেলাম, ইথানল মানে কি, ইথানল মানে হচ্ছে একটা অ্যালকোহল, ঠিক আছে। তো এবার আমি ওই অ্যালকোহলটা পাওয়ার পরে দেখো, আমার সেকেন্ড ধাপ হচ্ছে অ্যাসিটোব্যাক্টরে রূপান্তর করতে হবে। অ্যাসিটোব্যাক্টরে আমি কীভাবে রূপান্তর করবো, ওই যে আমি 10% অ্যালকোহল পাইলাম, ওটা থেকে আমি 300 মিলিলিটার আমি মাইনাস করবো। 300 মিলিলিটার মাইনাস করলে আমি একটা যেই জিনিসটা পাবো, সেটা হচ্ছে আমাদের একটা ছাতার পড়ার স্তর তৈরি হবে। ছাতা পড়ার স্তর মানে কি, দেখো আমরা যখন দই খাই বা আমরা যখন দুধটা জাল দিই, তখন দেখবো উপরে একটা আবরণ পড়ে না, দুধেরটাকে তো বলে সর, আর তোমার দইয়ের উপরেও কিন্তু একটা আবরণ পড়ে। তো ঠিক তেমনও এইখানেও আমার 30 মিলিলিটার যদি আমি মাইনাস করে দিই, এখানে এর উপর একটা ছাতার মতো একটা আবরণ পড়বে, ঠিক আছে।
যেই ছাতার মতো যে আবরণটা পড়লো সেই আবরণটা হচ্ছে আমাদের কি করবে দেখো, অ্যাসিটোব্যাক্টর ভিনেগার বা মাইক্রোডার্মা অ্যাসিড, যেই ছাতার মতো স্তরটা যে আমি পাইলাম খোলা মাটির পাত্র, ওই স্তরটাকে আমরা কি বলতেছি, অ্যাসিটোব্যাক্টর ভিনেগার মাদার বা হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিড। ওটাকে আমি অন্ধকারে 7 দিন রাখবো, রাখলে আমি কি পাবো, ফিনিশড ভিনেগার মাদার পেয়ে যাব। এটা নিয়ে আমি আবার প্রাথমিক দ্রবণে কি করব, তখন যোগ করে দিব। ঠিক আছে, এই যে এটাই লিখছি দেখো, ইথানলকে আমি অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটোব্যাক্টর, মানে এই অ্যাসিটোব্যাক্টরটাকে আমি আবার প্রাথমিক দ্রবণের সাথে ইথানলের সাথে যোগ করলে আমি কি পাওয়া যায়, ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায় বা ভিনেগার পাওয়া যায়। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই কিন্তু ভিনেগার বলে। ভিনেগার আবার এভাবে না যে ইথানোয়িক অ্যাসিডকে ভিনেগার বলে, না, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% এতটুকু লিমিটেশন, এতটুকু লিমিটকে আমাদের কিন্তু ভিনেগার বলে। এবার দেখো, একটা জিনিস আমি তৈরি করলাম, ঠিক আছে, এতদিন তোমার এত কিছু করলাম, তো জিনিসটার মধ্যে তো জীবাণু থাকতে পারে, তাই না? তো জিনিসটার মধ্যে যেন জীবাণু না থাকে সেজন্য আমি পাস্তুরীকরণ করব। পাস্তুরীকরণ মানে হচ্ছে জীবাণুমুক্তকরণ। একটা ভিনেগারকে আমি 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হিট দিলে আমি কি পাওয়া যায় বলো তো, একটা জীবাণুযুক্ত ভিনেগারকে আমি 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে আমি ভিনেগার পাই, যে ভিনেগারটা হচ্ছে জীবাণু মুক্ত। এতক্ষণ ছিল যুক্ত, আমি হিট দেওয়ার পর হয়েছে জীবাণু মুক্ত। এই ধাপটার নামই হচ্ছে পাস্তুরীকরণ বা জীবাণুমুক্তকরণ। ঠিক আছে, এবার দেখো, ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণের কৌশল। কোনো একটা ভিনেগার মানে কি, ইথানোয়িক অ্যাসিডকে ভাঙলে আমি দুইটা জিনিস পাই, একটা হচ্ছে পজিটিভ অংশ পাই আর একটা হচ্ছে নেগেটিভ অংশ পাই। দেখো, CH3COOHকে আমি যদি ভাঙি, CH3COO- পাই আর H+ পাই। আমি কিন্তু তোমাদের অলরেডি এইটা যদি আমি বাফার দ্রবণে অম্লীয় বাফার দ্রবণে কিন্তু পড়ায় আসছি। ঠিক আছে, যে তারপরে হচ্ছে সময়ন প্রভাবে ওটা পড়ায় আসছি যে এই জিনিস, এই ইথানোয়িক অ্যাসিডে ভাঙলে তুমি দুইটা জিনিস পাবে, একটা পজিটিভ অংশ একটা নেগেটিভ অংশ। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো, এই ইথানোয়িক অ্যাসিডের থেকে এই ইথানোয়িক অ্যাসিডকে ভাঙলে আমি অ্যাসিটেট আয়ন পাই আর আমি H+ বা হাইড্রোজেন আয়ন পাই। তো দেখো, কোনো একটা মানে এই ইথানোয়িক অ্যাসিডটা, মানে ধরো এই ভিনেগারের মধ্যে, ভিনেগার দ্বারা কেন একটা জিনিস সচলভাবে থাকবে, ঠিক আছে, ভিনেগার দ্বারা কেন একটা জিনিস সচলভাবে থাকবে, দেখো, কোনো একটা খাদ্যের মধ্যে যে ব্যাকটেরিয়া যদি উৎপন্ন হয় আর তার সাথে যদি আমাদের জীবন্ত ব্যাকটেরিয়ার সাথে তখন আমার হাইড্রোজেন প্লাসটা যদি লড়ে, যুদ্ধ করলে, তাহলে আমাদের সেই ব্যাকটেরিয়াটা মৃত ব্যাকটেরিয়া পরিণত হয়ে যায়। ঠিক আছে, এভাবে করে আমাদের ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করতে পারি। বাট ইথানোয়িক অ্যাসিড কেন, এখন তুমি বলতে পারো যে ইথানোয়িক অ্যাসিড খাইলে তো মানে অ্যাসিড মুখে ঢুকে ছুলে মারলে তো মানুষ হচ্ছে একদম তোমার অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে সেটা আমরা খাচ্ছি কেমনে? একটা জিনিস দেখো, এই অ্যাসিডটা হচ্ছে আমাদের, দেখো এখানে উপমুখী তীরচিহ্ন দেওয়া আছে, আর আমরা জানি উপমুখী তীরচিহ্ন কোনো কিছুকে ইউজ করা মানে বোঝায় সেটা খুব দুর্বল প্রকৃতির কিছু। ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে একদমই দুর্বল প্রকৃতির একটা অ্যাসিড। তো অ্যাসিড খাইলেও তুমি মরবা না, কিছুই হবে না, বিধায় আরও তোমার ভালো হবে। ঠিক আছে, এবার দেখো, খাদ্য সংরক্ষণের জন্য ভিনেগারের গুরুত্ব এখানে দেওয়া আছে, মাছ মাংস, তারপরে শাকসবজি, আচার তৈরিতে কীভাবে এই জিনিসগুলো একটু পড়ে নেবা। আসলে সব কিছু তো রিডিং পড়ায় দেওয়ার কিছু নয়, নিজেদের একটু পড়তে হবে। ওকে, আচ্ছা, তো আমি দ্বিতীয় লেকচারে চলে যাই, চলো। দ্বিতীয় লেকচারটা একদমই ছোট, 2 মিনিট লাগবে জাস্ট। দেখো কি পড়াইছি, মানে এক লেকচারটা একটু বড়, লেকচার মোট 4টা, তো 4টার মধ্যে 2 লেকচারটা একদম সব থেকে ছোট। খাদ্য সংরক্ষণের পদ্ধতি, সংরক্ষণের পদ্ধতি একদম আমরা প্রাচীন একটা পদ্ধতি পড়ছি, শুষ্ককরণ পদ্ধতি, যেটা প্রাচীন পদ্ধতি। খাদ্য পচনে সহায়তা করে কে, পানির সহায়তা, মানে সক্রিয়তার ক্রম আমরা একটু আগে সব কিন্তু পড়ে আসছি। সক্রিয়তার ক্রম 0 থেকে 1 এর মধ্যে, খাদ্যবস্তুকে ব্যাকটেরিয়া বিধিতে, এগুলো সব পড়ে আসছি। কৌটাজাতকরণ করতে পারবে এততে, কেস হার্ডেনিং কাকে বলে, এই সব জিনিসগুলো আমরা পড়ে আসছি। শীতলীকরণ পদ্ধতি, এগুলো আমাদের পড়ানো অলরেডি পিছনের পেজে শেষ, তাই এটা পড়াবো না, দেখলেই বুঝতে পারছো পিছনের পেজে পড়াইছি কি পড়াই নাই। আচ্ছা, তো এবার দেখো আছে হচ্ছে আমাদের প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ জিনিসটা কি? প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ হচ্ছে আমাদের প্রাকৃতিক উপায়ে, মানে আল্লাহ কর্তৃক প্রদত্ত যেসব জিনিস দিয়ে আমরা সহজেই খুব একটা জিনিস তোমার করতে পারি, ঠিক আছে, সংরক্ষণ করতে পারি, সেই জিনিসটা কি? প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ হচ্ছে, উদাহরণ হচ্ছে লবণ, হলুদ, রসুন, সরিষার তেল ইত্যাদি দ্বারা, তারপরে হচ্ছে কিউরিং মানে কি, লবণ দিয়ে সংরক্ষণ করে, কিউরিং মানে হচ্ছে লবণ দ্বারা সংরক্ষণ পদ্ধতি, যেটা আমরা পড়ে আসছি। তো এই রসুন দ্বারাও কিন্তু আমরা অনেক কিছু সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, হলুদ দিয়েও আমরা অনেক কিছু সংরক্ষণ করতে পারি। আর লবণের পরিমাণটা, কিউরিংয়ে লবণের পরিমাণ কতটুকু থাকে? কিউরিংয়ে লবণের পরিমাণ থাকে হচ্ছে 7 থেকে 8% স্বাভাবিকভাবে, আর ম্যাক্সিমাম থাকে 15 থেকে 20%। আর কৃত্রিমভাবে ফুডটাকে প্রিজারভেটিভ করতে পারি। ঠিক আছে, প্রিজারভেটিভের অনুমোদিত মাত্রা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে 3.14। এবার দেখো, আমার চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া
জড়িত হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এই যে চিনি দ্বারা আমাদের খাদ্য সংরক্ষণ যে করা হয়, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? অভিস্রবণ প্রক্রিয়া। এখন আমাকে যদি বলো অভিস্রবণ প্রক্রিয়া কি, অলরেডি কিন্তু এটা আমরা ক্লাস 7-8 পড়ে আসছি। তো এখন আর আমি অভিস্রবণ প্রক্রিয়া বা অসমোসিস প্রক্রিয়ায় আমি এখন যাচ্ছি না, কারণ এটা গেলে আমার আরেকটা লেকচার লাগবে ওটা দিতে। এবার দেখো আচার তৈরি করা হয় কিভাবে? পিকলিং পদ্ধতিতে। উপাত্ত, ঝাল, চিনি, মশলা, ভিনেগার, সিরকা টিরকা দিলে সিরকাটা কি সিরকা বা ভিনেগারকে 6 থেকে 10% জলীয় দ্রবণ দিয়ে এগুলো দিয়ে আমাদের আচার তৈরি করা, এই জিনিসটাকে বলা হয় পিকলিং। ওকে। আচারের আধুনিক রূপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জ্যাম বা জেলি। জ্যাম বা জেলি তো আমরা সবাই চিনি পাউরুটির সাথে, বা পাউরুটি মানে ব্রেডের সাথে আমরা যেটা সার্ভ করে থাকি মেনলি ব্রেকফাস্টে, তাই না? সেটা হচ্ছে জ্যাম বা জেলি। আর অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে হচ্ছে অক্সিজেন। অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে বা অক্সিজেনের বিপরীতে কাজ করে হলুদ, সরিষার তেল, রসুন, মানে পচন ক্রিয়া রোধ করে। ঠিক আছে? অ্যান্টি অক্সিডেন্ট মানে কি? অক্সিজেনের বিপরীতে কারা কারা কাজ করে সেই জিনিসটা বলা আছে। এই অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী, একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। দেখো এটাকে আমরা মনে রাখবো ভালোবাসা দিয়ে, ভি ইজিক্যাল টু ভিটামিন এ সি ই, আর এস ইজিক্যাল টু হচ্ছে আমাদের সালফেট লবণ। ভালো কথা, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদের এই জিনিসটা আগে পড়ানো, সে কারণে দেখো যে কোনো অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন ই। আমরা জানি ভিটামিন সি হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, মানে কিন্তু ভালো জিনিস, খারাপ জিনিস না, যেটা দ্বারা আমরা হচ্ছে খাদ্যটাকে সংরক্ষণ করতে পারবো। কারণ অক্সিজেন কোনো কিছুর মধ্যে আসলে আমরা সেটাকে ভালো মতন সংরক্ষণ করতে পারি না, ঠিক আছে? তো অ্যান্টিঅক্সিডেন্ট আসলে আমরা ভালো মতন পারবো। ভিটামিন সি মানে হচ্ছে ঝাল টক জাতীয় ফল, শাকসবজি। আর ভিটামিন ই মানে হচ্ছে আমাদের টেকোফেরন। ত্যাগেই প্রকৃত শান্তি দ্বারা আমরা মনে রাখবো টেকোফেরন। মানে ভিটামিন ইটাকে তৈল, গমের অঙ্কুর, আর হচ্ছে গমের অঙ্কুর মানে গমের বীজ, সবুজ শাকসবজি, শস্যদানা, আর হচ্ছে বীজ। আর অধাতু সেলোনিয়াম, ঠিক আছে? অধাতু সেলোনিয়াম যেমন ডিম, মাছ, মাংস, রসুন। এটা 100% মনে রাখবা, এটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। বিটা ক্যারোটিনটা কি? রঙিন ফলে থাকে, ঠিক আছে? নিচের কোনটিতে বিটা ক্যারোটিন থাকে? গাজর, টমেটো। আচ্ছা, রঙিন ফল মানে কি? রঙিন ফল মানে কালারফুল ফল, ঠিক আছে? যেমন গাজর, টমেটো, এগুলো কিন্তু রঙিন টাইপের ফল, তো এগুলোতে আমাদের কি থাকে? বিটা ক্যারোটিন থাকে। এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এখানে আছে নারকেল পচার কারণ। নারকেল পচার কারণ কি? লোরিক অ্যাসিডের আর্দ্র বিশ্লেষণের জন্য। যেহেতু পানি থাকার কারণে আমরা অলওয়েজ জানি যে কোনো একটা খাবার নষ্ট হয়, বাট পানি তো আছে, আর্দ্র বিশ্লেষিত হয়েও লোরিক অ্যাসিড থাকলে আমাদের নারকেলের মধ্যে পচন ধরবে। আর বাটার নষ্ট হয় কেন? বাটার নষ্ট হয়েছে বিউটানোরিক অ্যাসিডের জন্য আমাদের কি হয়? বাটার নষ্ট হয়। তো এই অবধি ছিল আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার লেকচার। ইনশাল্লাহ নেক্সটটা আমরা কি লেকচার 3 আর লেকচার 4 ইনশাল্লাহ করবো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।